আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মনিরুজ্জামান। যারা এই মুহূর্তে আমাকে আমার পেজ ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান এবং আমার ইউটিউব চ্যানেল ডক্টরস ক্যাফে থেকে দেখছেন, সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা সিকোয়েন্সিয়ালি কথা বলার চেষ্টা করব খুবই 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 গুরুত্বপূর্ণ একটা রাইজিং একটা ইস্যু, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ব্যাপারে। আমি মনে করি সাধারণ একজন চিকিৎসক হিসেবে এটা আমার নৈতিক দায়িত্ব। আমার যারা রোগী আছেন, রোগীর বাবা মা আছেন বা বয়স্ক রোগী আছেন, তাদের কাছে আমার এই তথ্যটা পৌঁছে দেয়া, এটা আমি আমার নৈতিক দায়িত্ব হিসেবে মনে করি। আমার কাছে চেম্বারে যেসব রোগীরা আসেন তাদেরকে তো এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ব্যাপারটা খুব স্ট্রংলি আমি কাউন্সেলিং করে দেই, এবং আমার এখানে সাপোর্টিং স্টাফ যারা আছেন, আমার টিম মেম্বার যারা আছেন, তাদেরকেও ঠিক একই রকম ভাবে ট্রেন্ড আপ করা যে কোনো একটা অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে প্রপার যেভাবে ডোজ লেখা আছে, আমরা মূলত ওজন হিসেবে একটা মানুষের শারীরিক যে ওজন, সেই ওজন হিসেবে মূলত আমরা অ্যান্টিবায়োটিকের ডোজ দিই, কখনোই সেটা বয়স হিসেবে না। এবং অ্যান্টিবায়োটিকের ডোজ এটা কোর্স কমপ্লিট করতে হবে, এই ব্যাপারটাতে আমি খুবই ফোকাস করি, এবং আমি আমার টিম মেম্বারদেরকেও ঠিক একই রকম ভাবে কাউন্সেলিং করার জন্য ইন্সপায়ার করি। কারণ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যে কি পরিমাণ ভয়ঙ্কর হতে পারে একটা মানুষের জন্য, সেটা আমরা আসলে এই ব্যাপারটা সম্পর্কে আমাদের যদি স্বচ্ছ ধারণা না থাকে, তাহলে আমরা আসলে ব্যাপারটা বুঝতে পারবো না, এবং এই ব্যাপারটাতে যতটুকু ফোকাস করা দরকার ততটুকু ফোকাস করতে পারবো না। তো আমি আমার এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের যে ধারাবাহিক যে কয়টা ভিডিও আমি আপলোড করব, সেই সবগুলো ভিডিওতে আমি সিকোয়েন্সিয়ালি দেখানোর চেষ্টা করব যে কিভাবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, এবং আমাদের এই ব্যাপারটাতে আমাদের কি ভূমিকা আছে, আমরা কিভাবে নিজেরাই আমাদের নিজেদের বিপদ ডেকে আনছি, নিজেদের মৃত্যু ডেকে আনছি, এবং এই ক্ষেত্রে আমাদের নিজেদের করণীয় কি আছে, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আমাদের এই সিকোয়েন্সিয়াল ভিডিওগুলোতে কথা বলার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, এবং এর পরবর্তী যে ভিডিওগুলো আপলোড হবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে, সেগুলো আপনারা দেখবেন। একটা অ্যান্টিবায়োটিক আসলে কখন প্রয়োজন হয়। আমাদের কাছে চেম্বারে রোগীরা এসে বিভিন্ন সময় বলেন যে অনেক অ্যান্টিবায়োটিক খাওয়া হয়েছে এই শরীর ব্যথার জন্য, কোমর ব্যথার জন্য, অথবা অ্যাক্সিডেন্টের পর অনেক অ্যান্টিবায়োটিক দিয়েছেন। এই ব্যাপারগুলো আসলে সব ক্ষেত্রে ঠিক না। কারণ রোগীরা বেশি দামি ওষুধ বলতেই অনেক সময় অ্যান্টিবায়োটিক মনে করে থাকেন। এরকম আমি অন্তত অনেক এক্সাম্পল দিতে পারবো। রোগীরা এসে আমাদেরকে যে কোনো ওষুধের ক্ষেত্রে যদি সেটা দামি ওষুধ হয়, সেটাকে অ্যান্টিবায়োটিক হিসেবে সম্বোধন করেন। আমাদের আসলে জানতে হবে কোন জিনিসগুলো, কোন ওষুধগুলো অ্যান্টিবায়োটিক। বক্সের গায়ে অ্যান্টিবায়োটিক লেখা দেখি চিনতে পারছি যে এটা এক ধরনের অ্যান্টিবায়োটিক ঔষধ। তো দেখেন, আমরা হরহামেশা অ্যামোডিস, তারপরে ফিলমেট নামের যে মেট্রোনিডাজল গ্রুপের ওষুধটা ব্যবহার করে থাকি পেটের সমস্যার জন্য বা দাঁতের কোনো সমস্যার জন্য। সেই মেট্রোনিডাজলটাও কিন্তু একটা অ্যান্টিবায়োটিক, অথচ এই অ্যান্টিবায়োটিকটা আমরা আমাদের যখন প্রয়োজন মনে করছি যে এখন পাতলা পায়খানার সমস্যা হচ্ছে, এটাকে নিয়ন্ত্রণে আনা দরকার, সেক্ষেত্রে আমরা একটা মেট্রোনিডাজল খেয়ে তারপরে বাকিটা ভুলে যাচ্ছি যখন নিয়ন্ত্রণে চলে আসছে তখন। অথচ মেট্রোনিডাজলকে আমরা প্যারাসিটামলের মতোই হরহামেশা যেভাবে খাচ্ছি, এইটা কিন্তু খাওয়ার নিয়ম না। এই মেট্রোনিডাজলটা যদি আমাদের শরীরের ক্ষেত্রে রেজিস্ট্যান্ট গ্রো করে, তো সেক্ষেত্রে আমাদের আসলে কি কিছু করার থাকবে? এত ভালো একটা অ্যান্টিবায়োটিক, যেটা খুবই কমনলি আমাদের প্রয়োজন হয়, প্রচুর ইন্ডিকেশন আছে এরকম একটা ভালো অ্যান্টিবায়োটিক যদি রেজিস্ট্যান্ট করে ফেলি, সেক্ষেত্রে এটা খুবই একটা ভয়াবহ ঘটনা হবে। একটা উদাহরণ বললাম, এরকম প্রচুর অ্যান্টিবায়োটিক আছে যেটাকে আমরা হরহামেশা সাধারণ জ্বরের ট্যাবলেট যেটা প্যারাসিটামল, এর মতো সিলি বা এর মতো সহজলভ্য একটা বিষয় হিসেবে আমরা ধরে নিয়েছি। তো অ্যান্টিবায়োটিক আসলে কখন দেওয়ার প্রয়োজন হয়, যেটা বলছিলাম অনেকক্ষণ আগে, সেটা অ্যান্টিবায়োটিক প্রয়োজন হবে অ্যান্টিবায়োটিক ইউজ করার মতো যদি কোনো কন্ডিশন থাকে, কোনো ইনফেক্টিভ কন্ডিশন থাকে যেখানে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে সেই সমস্যাটা সমাধান হবে, সেক্ষেত্রে আমাদের অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। এখন আমি যেটা বলবো সেটা একটা অ্যান্টিবায়োটিক কিভাবে রেজিস্ট্যান্ট হয়।
অনেক কারণ আছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হওয়ার। এমনকি হচ্ছে আমরা যেসব প্রাণীর মাংস খাই, সেটা গরু হতে পারে, মুরগি হতে পারে, এরা যখন জীবনের কোনো একটা পর্যায়ে অ্যান্টিবায়োটিক দেয়া হয় এদেরকে রোগ সারানোর জন্য বা সুস্থ রাখার জন্য, সেক্ষেত্রে এদের শরীরে সেম অ্যান্টিবায়োটিকটা, যেমন আমরা যে ওষুধগুলো খাচ্ছি, এই ওষুধগুলো হচ্ছে যেসব অন্যান্য প্রাণী আছে যেমন গরু ছাগল, এদের ক্ষেত্রেও হচ্ছে এই ওষুধগুলা ব্যবহার করা হয় ভিন্ন ভিন্ন ডোজে। তো একটা প্রাণীর ক্ষেত্রে তার উপর অ্যান্টিবায়োটিক প্রয়োগের পরিমাণটা এবং হচ্ছে পদ্ধতিটা কোনো কারণে যদি ভুল হয়ে যায়, সেক্ষেত্রে মূলত হচ্ছে সেই অ্যান্টিবায়োটিকটা রেজিস্ট্যান্ট হতে পারে। আমরা যখন সেই প্রাণীর মাংস খাবো অথবা হচ্ছে অন্য কোনো সোর্সের মাধ্যমে কোনো রেজিস্ট্যান্ট কোনো অর্গানিজম যখন আমাদের শরীরে ঢুকে পড়বে, বা হচ্ছে রেজিস্ট্যান্ট কোনো ব্যাকটেরিয়া যে হচ্ছে অনেকগুলো অ্যান্টিবায়োটিককে আগে থেকে চিনে রেখেছে আমাদের ভুল কোনো কাজের জন্য, পরবর্তীতে যখন এই ব্যাকটেরিয়াটাকে ওই অ্যান্টিবায়োটিকটা হচ্ছে মারতে যাবে, আগে থেকে চিনে রাখার কারণে সেই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে ওই ব্যাকটেরিয়াটার একটা অস্ত্র অলরেডি তৈরি হয়ে গিয়েছে। তখন সে আগের মতো একদম প্রথম দিকে যেভাবে মারতে পারতো সেভাবে মারতে পারবে না, অনেক ক্ষেত্রে মারতে পারবেই না। আমরা আরো বিস্তারিত কথা বলবো এর পরের অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং হচ্ছে আমাদের ভিডিওগুলো আপনারা শেয়ার করে অন্যদেরকেও হচ্ছে জানার সুযোগ করে দিবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।